আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমাদের গত ক্লাসের যে আলোচনা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের কৃষির প্রথম পরিচ্ছেদ। তো এই ক্লাসে দ্বিতীয় পর্বে আমি এসেছি দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে, এবং দ্বিতীয় পরিচ্ছেদের ভিতরে রয়েছে বাংলাদেশের কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারটা। অ্যাকচুয়ালি পুরো চ্যাপ্টারটা জুড়ে রয়েছে বিভিন্ন তথ্য। এখানে আসলে বোঝার খুব কম জিনিস আছে, ম্যাক্সিমাম জিনিস হচ্ছে তোমাদেরকে জানতে হবে এই তথ্যগুলো। আর আমাদের বাংলাদেশের আজ যে সফলতার কৃষির ক্ষেত্রে তা অনেকাংশে নির্ভর করছে এই কৃষির তথ্য এবং সেবা প্রাপ্তির নিশ্চয়তার কারণে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে একটি লিস্ট করেছি টোটাল বাংলাদেশের কৃষির তথ্য এবং সেবা প্রাপ্তির যে উৎসগুলো আছে তার লিস্ট। তো আমরা একের পর এক স্টেপ বাই স্টেপ আমরা এখন শিখব। প্রথম নম্বর হচ্ছে অভিজ্ঞ কৃষক, অ্যান এক্সপিরিয়েন্সড ফার্মার। আমরা জানি গ্রাম বাংলায় একটা কথা আছে, পুরান চালে ভাতে বাড়ে। অর্থাৎ যে কোনো ব্যাপারে একটা অভিজ্ঞতার একটা মূল্যায়ন রয়েছে। সাধারণত কিছু অ্যাডভান্স লেভেলের ফার্মার দেখা যায় তারা উপজেলা কৃষি অফিসের সাথে অত্যন্ত যোগাযোগ, এবং তারা বহুকাল যাবৎ একই ধরনের ফসল চাষ করে আসছে, যে কারণে তাদের অভিজ্ঞতা লব্ধ একটা জ্ঞান যেটা নতুন ফার্মারদের জন্য খুবই দরকার। সে কারণে আমরা জানি যে বিভিন্ন কৃষক যারা অভিজ্ঞতা থেকে চাষ করে আসছে হাজার হাজার বছর ধরে, তারা অনেক ভালো একটা সোর্স হচ্ছে কৃষি তথ্যের। এমনকি তারা পরিবেশ দেখলে বুঝতে পারে যে কখন বৃষ্টি হবে, কখন রোদ হবে। এমনকি ফসলের ক্ষেত্রেও তারা অত্যন্ত এক্সপিরিয়েন্সড। আমরা জানি যে কয়েকজনের কথা আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি, যে কয়েকজন এক্সপিরিয়েন্স কৃষকের নাম তোমাদের অবশ্যই জানা দরকার। একটা হচ্ছে পাবনার বাদশা, সে পেঁপে চাষে অত্যন্ত অভিজ্ঞতা ছিল। তারপর হচ্ছে ফেনীর সাজু উকিল মাছ চাষের জন্য, যশোরের আয়ুব সবজি চাষের জন্য বিখ্যাত, এবং এরা কিন্তু সবই কিন্তু অভিজ্ঞ কৃষক। এছাড়া রাজশাহীর মঞ্জুর স্ট্রবেরি চাষ খুব ইম্পর্ট্যান্ট। আমরা জানি যে তারা আমাদের এই কৃষি ক্ষেত্রে একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে মানুষের মনে রয়েছে। তো অভিজ্ঞ কৃষকের কাছ থেকে কৃষকরা বিভিন্ন তথ্য পাইতে পারে, কখন কোন মৌসুমে কোন ফসল হবে, কিভাবে লাগাতে হবে, কতটুকু সারিতে সারিতে কতটুকু দূরত্ব বজায় রাখতে হবে, প্রতি একর জমিতে কতটুকু বীজ দরকার হবে, কতটুকু সার দরকার হবে। অভিজ্ঞ কৃষকরা এগুলো জানে এবং তারা নিয়মিত প্র্যাকটিসও করে এবং অন্যকে জানায়। নেক্সট হচ্ছে কৃষক মাঠ স্কুল। আসলে আমাদের টোটাল বাংলাদেশ কৃষি অধিদপ্তর অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৩৩৫টি উপজেলায় কৃষক মাঠ স্কুল স্থাপন করেছে। এবং এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে ২০টি অধিবেশন সম্পন্ন করা, এবং এই ২০টি অধিবেশনের ভিতরে ১১টি হচ্ছে পুরুষের ক্ষেত্রে, 4টি হচ্ছে শুধু মেয়েদের ক্ষেত্রে, এবং 5টি সেশন থাকে যেটা কৃষক কৃষানি অর্থাৎ পুরুষ এবং মহিলাদের একত্রের অধিবেশন। এখানে 50 জন কৃষক একত্রিত হতে পারে, এবং 3 জন বিভাগীয় প্রশিক্ষক দ্বারা এই কৃষক মাঠ স্কুলে অনানুষ্ঠানিক পদ্ধতিতে বিভিন্ন শিক্ষা দেওয়া হয়। নতুন নতুন সবজি অথবা সিজনাল যে সবজিগুলো আছে বা বিভিন্ন ফসল আছে তাদের। এরপর হচ্ছে 3 নম্বর কৃষক সভা বা উঠোন বৈঠক। আসলে কৃষক সভা এবং উঠোন বৈঠকের ক্ষেত্রেও এটাও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে হয়ে থাকে। এক্ষেত্রে যদি বড় পরিসরের কোনো গ্রোথ সেন্টার অর্থাৎ টিনের ছাউনি দিয়ে বড় ছাউনি দিয়ে একত্রিত প্রায় 50 জন কৃষক যদি একত্রিত এই সভাটা করে কোনো নির্দিষ্ট একটা জায়গায় হাট বাজারে, তখন তাকে বলা হয় কৃষক সভা। কিন্তু এটাকে যদি কোনো কৃষকের উঠানে করা হয় তাহলে সেটাকে বলা হয় উঠোন বৈঠক। সেম, দুইটাই একই জিনিস,
এখানে উপস্থিত থাকে একজন কৃষি বিশেষজ্ঞ। নেক্সট হচ্ছে 4 নম্বর সোর্স, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বাংলাদেশের এই কৃষির ক্ষেত্রে সবচেয়ে অবদান রেখে যাচ্ছে যারা নিরন্তর, সেটা হচ্ছে কৃষি উচ্চ শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো। আমি যদি কৃষি উচ্চ শিক্ষার বিষয়ে কথা বলি তাহলে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ডিপ্লোমা সনদধারী কিছু প্রতিষ্ঠান রয়েছে, যেমন এটিআই, এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট। বাংলাদেশে প্রায় সরকারি 13টি এবং শতাধিক বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে এই এটিআই। এছাড়া রয়েছে ভিটিআই অর্থাৎ ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট, এটা রয়েছে 2টি। এছাড়া রয়েছে এলটিআই অর্থাৎ লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট, এটার সংখ্যা রয়েছেও 2টি। এছাড়া বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএইচডি এবং এমএইচডি ডিগ্রি দিচ্ছে এই কৃষি বিষয়ে। এছাড়া স্নাতক শ্রেণীর কৃষি শিক্ষা বিভিন্ন ডিগ্রি দিচ্ছে, বিএসসি ডিগ্রি এবং এমএস পিএইচডি ডিগ্রি দিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহ, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এবং অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি। এছাড়াও বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ রয়েছে, তারাও কিন্তু এই বিএসসি ডিগ্রি অর্থাৎ কৃষি শিক্ষা উচ্চতর ডিগ্রি দিচ্ছে। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন সম্মিলিত বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষদ রয়েছে কৃষির উপরে, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা অনুষদ রয়েছে কৃষির উপরে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটা ইউনিট যেখানে কৃষির উপরে ডিগ্রি দিচ্ছে। এছাড়া 2টা প্রাইভেট ইউনিভার্সিটি অদ্যাবধি কৃষির উপরে ডিগ্রি দিচ্ছে, তারা হচ্ছে আইইউব্যাচ এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। যাই হোক, আমরা কৃষি উচ্চশিক্ষার ব্যাপারে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহের কথা না বললেই নয়। বাংলাদেশ তথা এশিয়ার এক সময়কার সর্ববৃহত্তম বিশ্ববিদ্যালয় ছিল এটা, 1968 সালে এস্টাবলিশ হয়েছিল ময়মনসিংহে, এবং এটা এখনো পর্যন্ত আমরা জানি এবছরের রিপোর্ট অনুসারে একটা গবেষণাপত্রে এটা গবেষণাপত্রে এসেছে যে বাংলাদেশের সবচেয়ে বেশি গবেষণালব্ধ যে বিশ্ববিদ্যালয় এবং সবচেয়ে বেশি রিসার্চ হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। তো এরপরে আমরা চলে গেলাম গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশে প্রায় 13টা, কেউ কেউ বলে থাকে 12টা গবেষণা প্রতিষ্ঠান রয়েছে কৃষির উপরে। তার 1 নম্বর হচ্ছে বারি অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, 2 নম্বর হচ্ছে বিরি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, তারপর হচ্ছে বিনা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, তারপর হচ্ছে বার্ক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট বিজিআরআই, তারপর ইক্ষু গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট এসআরটিআই, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই, বাংলাদেশ রেশম গবেষণা ইনস্টিটিউট বিএসআরআই, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট বিএফআরআই, বাংলাদেশ পশু সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলআরআই, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এফআরআই, বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এসআরডিআই। এই গবেষণা প্রতিষ্ঠান কৃষকের প্রত্যেকটা ব্যাপারে বীজ থেকে শুরু করে কৃষির সরঞ্জামপাতি যে গবেষণা করে তারা উন্নয়ন ঘটিয়ে কৃষকের মাঝে পৌঁছে দিচ্ছে। তো আমরা প্রত্যেকটার কার্যাবলী আমরা পড়ব। এছাড়াও আমাদের দেশে কৃষি তথ্য সার্ভিস, এই গবেষণা প্রতিষ্ঠান যে গবেষণা এটা কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে কৃষি তথ্য সার্ভিস, এবং কৃষি তথ্য সার্ভিসের মাধ্যমে এবং কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে এটা কিন্তু কৃষকের দ্বারগোড়ায় পৌঁছে যাচ্ছে। তো কৃষি তথ্য সার্ভিসের ভিতরে যেটাকে আমরা বলবো অনলাইনে কৃষি তথ্য সেবা, অর্থাৎ এখন বর্তমানে সারা দেশব্যাপী প্রায় 95টি কৃষি তথ্য এবং যোগাযোগ কেন্দ্র রয়েছে এবং আরও 150টি বাস্তবায়নাধীন।
এটা অতি শীঘ্র এটা হয়ে যাবে এবং বাংলাদেশের এটা এখন দরকারও আছে। এছাড়া ফোনের মাধ্যমে কৃষি তথ্য সেবা আমরা জানি বাংলালিংক 7676, আমি আবারও বলি বাংলালিংকে 7676-এ কল করে যে কেউ কৃষি বিষয়ক তথ্য পেতে পারে। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের পত্রপত্রিকা, যেমন আমরা কয়েকটা পত্রপত্রিকার নাম বলতে পারি: কৃষি কথা, সম্প্রসারণ বার্তা, কৃষি ডায়েরি। এই জিনিসগুলো এখনো পর্যন্ত কৃষি তথ্য সার্ভিসের বিভিন্ন সার্ভিস দিয়ে যাচ্ছে। এছাড়া আমরা জানি বেতার কেন্দ্র এবং টেলিভিশন কেন্দ্রেও এ ধরনের অনেক অনেক অনুষ্ঠান এখন কিন্তু শো আপ করা হচ্ছে। আমরা কয়েকটা অনুষ্ঠানের কথা না বললেই নয়, বিভিন্ন টেলিভিশনের ক্ষেত্রে যেমন বাংলাদেশ চ্যানেল আই একটা অনুষ্ঠান দিচ্ছে, হৃদয়ে মাটি মানুষ, সবার প্রিয় শাইখ সিরাজের কথা, কৃষিবিদ শাইখ সিরাজ। উনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে বিভিন্ন জায়গায়, যেটা বাংলাদেশের গণ্ডি পেরিয়েও বিদেশের মাটিতেও কিন্তু এই অনুষ্ঠানটা খুব মানুষের মাঝে স্থান করে নিয়েছে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে মাটি ও মানুষ, এটাও কিন্তু সাধারণত সোম, মঙ্গল এবং বুধবারে সন্ধ্যা 7টায় সম্প্রচার করা হয় এই কৃষি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান, যেটা দেখেও কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে। এছাড়া বাংলা ভিশনের শ্যামল বাংলা অনুষ্ঠানটা হয় বৃহস্পতিবার বিকাল 5টা 5 মিনিটে। বৈশাখী টেলিভিশনের কৃষি ও জীবন রোববার সন্ধ্যা 6টা 20 মিনিটে। মোহনা টিভিতে মোহনার কৃষি ও কৃষক রবিবার সন্ধ্যা 6টায়। জিটিভির সবুজ বাংলা শুক্রবার সন্ধ্যা 6টা 30 মিনিটে। এই অনুষ্ঠানগুলো কিন্তু কৃষকদের উদ্বুদ্ধকরণ থেকে শুরু করে বিভিন্ন তথ্য কিন্তু কৃষকরা পেয়ে যাচ্ছে। বিশেষ করে অ্যাডভান্স লেভেলের যে কৃষকরা, তাই তাদের বিভিন্ন পদ্ধতি এখানে রেকর্ড করে দেখানো হচ্ছে এবং কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে এবং নতুন নতুন টেকনোলজি দ্বারা কিন্তু এইভাবে অ্যাডপ্ট করছে। এছাড়া কৃষি সম্প্রসারণ অফিস, আমরা জানি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যেটা সব সময় কৃষি নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন অধিদপ্তর, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। এরা বাংলাদেশের বিভিন্ন টেকনোলজি সম্প্রসারণের কাজ করে যাচ্ছে। এছাড়া কৃষি তথ্য এবং সেবা প্রাপ্তির উৎস হিসেবে আমরা জানি বিভিন্ন এনজিও সংগঠন। এনজিওদের অবদান কিন্তু অনেক বেশি। আসলে বাংলাদেশে অনেক অনেক ধরনের এনজিও গড়ে উঠেছে। তার ভিতরে সবচেয়ে বড়, শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীর সবচেয়ে বড় এনজিও হচ্ছে ব্রাক, যেটা এগ্রিকালচার সেক্টরে অনেক আমরা জানি। আমার কিছু বেশ একটা ফ্রেন্ডও আছে যারা ব্রাকের চাকরি করছে, যারা বিভিন্ন গবেষণাতে আছেন। তাছাড়া এই যে প্রশিকা, সিডা, কারিতাস, আশা, RDRS, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কৃষির উপরে অনেক অ্যাডভান্স নলেজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। এছাড়া কিছু দাতা এনজিও রয়েছে, যেমন আমরা জানি যে অক্সফাম, আগা খান ফাউন্ডেশন, জাইকা, USAID। তারপর আন্তর্জাতিক কিছু প্রতিষ্ঠান যেমন ওয়ার্ল্ড ভিশন, সেভ দ্য চিলড্রেন, ফুড ফর হাঙ্গার, কেয়ার, এগুলোও এগ্রিকালচারের উপরে কাজ করে যাচ্ছে। এছাড়া স্থানীয় কিছু এনজিও রয়েছে বাংলাদেশেই, যেমন সোনালী, সৃজনী, TMS, বাঁচতে শেখা, ফোয়ারা ইত্যাদি প্রতিষ্ঠানগুলো এই কৃষি তথ্য সার্ভিসে কাজ করে যাচ্ছে। তো নেক্সট হচ্ছে আমরা পড়ব কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান। আসলে কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান না জানলেই নয়, কেননা আমরা কৃষির সাথে সংশ্লিষ্ট এরা এবং আধুনিক কৃষি মেকানাইজ করার জন্য এদের অবদান অনেক বেশি। তো মেকানাইজ করার জন্য সবচেয়ে বেশি অবদান যারা রেখে চলেছে তারা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এরা বিভিন্ন ধরনের যন্ত্র নতুন করে তৈরি করছে এবং কিছু মডিফিকেশন করছে বাংলাদেশের জন্য। এছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটও এই কাজ করে যাচ্ছে। তাছাড়া কিছু প্রাইভেট কোম্পানি আছে, যেমন মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, তারা এই কাজটা করে যাচ্ছে। তারপর জনতা মেশিন টুলস লিমিটেড, উত্তরণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, এরা এই ধরনের কাজ করে যাচ্ছে, যারা বিভিন্ন কৃষি উপকরণ সরবরাহ করছে এবং সেগুলোকে মডিফিকেশন করে আমাদের দেশের উপযোগী করে গড়ে তুলে কৃষকের কাছে পৌঁছে দিচ্ছে স্বল্প মূল্যে। এবং তারা ব্যাংকের সাথে জয়েন করেও অনেক সময় এটাকে কৃষকদের কেনার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। যেমন রাইস রিপার মেশিন, ধান কাটার মেশিন এখন বর্তমানে, বা কম্বাইন্ড হারভেস্টার, এই মেশিনগুলো
কেনার জন্য ব্যাংকের সাথে এই কোম্পানিগুলো চুক্তিবদ্ধ হচ্ছে এবং কৃষকদের সহজ ইনস্টলমেন্টে একটা উপকরণ কেনার সহায়তা করছে। এছাড়া কিছু বীজ কোম্পানি রয়েছে, সেটা প্রাইভেট কোম্পানি এবং সরকারি কোম্পানি, সরকারি যেমন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC, যেটা এটা কিন্তু বীজ সরবরাহ করছে। এছাড়া প্রাইভেট কোম্পানি ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে লাল তীর সিড ফার্ম, যেটা অনেক কাজ করে যাচ্ছে। এছাড়া প্রাইম সিড, ACI সিড, গেটকো সিড, হার্ট সিড, মল্লিকা সিড কোম্পানি, সুপ্রিম সিড, ব্রাক সিড, এ ধরনের সিডগুলো বাংলাদেশে অনেক বাংলাদেশের মানুষের বাংলাদেশের কৃষকদের সিড পাওয়ার ব্যাপারে এক সময় হতো, বিশেষ করে পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশের কৃষকরা কিন্তু সিড পাইতো না। তারা অনেক কষ্ট করে, বিশেষ করে ইরির কিছু সিড বাংলাদেশে এখনো পর্যন্ত কিন্তু ইরি ধান বলে সবাই, আসলে ইরি ধান বলে আসলে তেমন কিছু এখন নাই, সব বাংলাদেশ রাইস হয়ে গেছে। তো বিদেশ থেকে বিভিন্ন সিড এনে বাংলাদেশের মাটিতে অ্যাডপ্ট করে এই সিডগুলো ছাড়া হচ্ছে। এছাড়া কীটনাশক সরবরাহকারী কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা এই কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানের ভিতরে অন্তর্ভুক্ত, যেমন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, ACI লিমিটেড, সিনজেন্টা বাংলাদেশ, সেতু কর্পোরেশন লিমিটেড, আলফা অ্যাগ্রো লিমিটেড, অ্যাগ্রো কেয়ার, তারপর হচ্ছে অটোক্রপ, বেক্সিমকো, স্কোয়ার মার্শাল এবং বায়ার ক্রপ সায়েন্স। এরা সাধারণত কীটনাশক সরবরাহ করে যাচ্ছে। এছাড়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন BCIC, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, মেসার্স নোয়াপাড়া ট্রেডার্স, মেসার্স শেখ ব্রাদার্স, নাপকো কোম্পানি, সুরমা ফার্টিলাইজার, যমুনা অ্যাগ্রো কেমিক্যালস ইত্যাদি। এছাড়া আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারনেট। সবচেয়ে বড় তথ্য এবং সেবা দিচ্ছে এখন ইন্টারনেট। যে কোনো রোগের কথা, যেমন তামাকের মোজাইক রোগ, একটা কৃষক জানে না, সে যদি শুধু সার্চ দেয় গুগলে, যে কোনো তথ্য সে পেয়ে যাবে, প্রতিকারের সিস্টেমও পেয়ে যাবে, সেখানে কোন ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে, কোন ধরনের পেস্টিসাইড সেখানে প্রয়োগ করতে হবে, সে কিন্তু জানতে পারবে। তো ইন্টারনেট হচ্ছে আধুনিক কৃষকের অন্যতম সোর্স বলে আমি মনে করি। তো যাই হোক, আমি আর ক্লাস লেন্দি করতে চাই না। তোমরা অবশ্যই তোমাদের একটা হোমওয়ার্ক দিতে চাই। তোমরা বিশেষ করে উচ্চশিক্ষা, কৃষির উচ্চশিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানের নামগুলোর একটা লিস্ট আমাকে পরবর্তী ক্লাসে দেখাবে, একটা লিস্ট। একটা লিস্ট তোমরা আমাকে দেখাবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। সেটা হচ্ছে বাংলাদেশে উচ্চশিক্ষা দিচ্ছে কোন কোন প্রতিষ্ঠান, তাদের কার্যাবলী, এবং গবেষণা প্রতিষ্ঠান কি কি আছে তাদের কার্যাবলী, এদের একটা লিস্ট তোমরা আগামী ক্লাসে আমাকে দেখাবে। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।